আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি। যদি আজকে অন্যরা ক্লাসে অ্যাবসেন্ট, তবু আজকে আমি আপনার ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথম ক্লাস। বেসিক্যালি এই ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখব, তার আগে আমাদের প্রথম ক্লাসে আমাদের কাজটা হচ্ছে যে আমরা একটু বেসিক আইডিয়াগুলো একটু রিকল করে নিব। যখন আমরা এসপিএস এর কাজটা শুরু করব, তার আগে অ্যানালাইসিস সম্পর্কে জাস্ট বেসিক আইডিয়াগুলো একটু জেনে নিব, যাতে করে যখন আমরা এসপিএসএস এর কাজটা শুরু করব তখন যাতে বুঝতে অসুবিধা না হয়। তো আমরা অ্যাকচুয়ালি কি কি শিখবো সেটা একটু দেখি। আমরা এখানে প্রথমে আজকে যেটা ক্লাস, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইন্ট্রোডাক্টরি ক্লাস করব, যেখানে জাস্ট বেসিক আইডিয়াগুলো নিব, যেটা নিয়ে আজকের ক্লাস। এছাড়া এর পরবর্তী ক্লাসে আমরা এসপিএসএস এ কিভাবে ডাটা ইনপুট করতে হয় সেটা শিখব। এরপর শিখব কিভাবে ডাটা ইনপুট করার পরে সেই ডেটা দিয়ে স্ট্যাটিস্টিক্স করতে হয়। এরপর কোরিলেশন অ্যানালাইসিস কিভাবে করতে হয় এবং রিগ্রেশন অ্যানালাইসিস কিভাবে করতে হয়। আর সর্বশেষে শিখবো আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এর মধ্যে আমরা বুঝে যাব যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি, কোরিলেশন ম্যাট্রিক্স, কোরিলেশন অ্যানালাইসিসটা কিভাবে হয়, রিগ্রেশন অ্যানালাইসিস কিভাবে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কিভাবে হয়, এটা আমরা শিখে যাব। তো প্রথমে আমরা একটু রিকল করি, এই আমরা যে শিখবো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা জাস্ট এই রিগ্রেশন থেকে শুরু করি। আগে এই রিগ্রেশন অ্যানালাইসিস যেটা কি ছিল, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। একদম বেসিক জিনিসগুলো শিখবো। যে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা যেটা শিখি সেটা হলো, আমাদের রিসার্চে যদি মাল্টিপল বা দুটো ভেরিয়েবলস থাকে, টু অর মোর দ্যান টু ভেরিয়েবলস, আমরা জানতে চাইবো যে এই ভেরিয়েবল গুলোর কোনো ইম্প্যাক্ট আছে কিনা। অর্থাৎ এরকম যদি আমরা একটা এক্সাম্পল দেই, যে বাংলাদেশের ইনকাম, বাংলাদেশের মানুষের ইনকাম, ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট রেট, এইটার উপর এই তিনটা ফ্যাক্টর জিডিপি, বাংলাদেশের যে জিডিপি, এটাকে ইম্প্যাক্ট ফেলছে কিনা। অর্থাৎ আনএমপ্লয়মেন্ট রেট, ইনফ্লেশনের কারণে জিডিপি হচ্ছে কিনা, এটা জানতে চাই। এবং সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে কিনা, ইম্প্যাক্ট ফেলছে কিনা, এবং কি রেটে ইম্প্যাক্ট ফেলছে, সেটা যদি আমরা জানতে চাই, তখন আমরা লিনিয়ার রিগ্রেশন করব। আমরা এভাবে বিভিন্ন রিসার্চ মডেল তৈরি করতে পারি, যে ভেরিয়েবল গুলোর ইম্প্যাক্ট গুলো আমরা জানার জন্য। যে ভেরিয়েবলের যদি এক বা একাধিক ভেরিয়েবলের ইম্প্যাক্ট কোন একটা নির্দিষ্ট ভেরিয়েবলের উপর আছে কিনা। যেমন ধরা যায় যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার প্রোডাক্টের ডিজাইন, আপনার প্রোডাক্টের অ্যাফোর্ডেবিলিটি কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপর ইম্প্যাক্ট ফেলে কিনা। এটাও লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে কিন্তু বের করা যায়। তো এখানে আমরা দেখি তার মানে কি, ইম্প্যাক্ট অফ ওয়ান অর মোর ভেরিয়েবলস অন অ্যানাদার ভেরিয়েবল। তো যে ভেরিয়েবল গুলো ইম্প্যাক্ট ফেলে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যার উপরে ইম্প্যাক্ট পড়ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই দুই ভেরিয়েবলই হচ্ছে ম্যাট্রিক স্কেলে মেজার করতে হবে। অর্থাৎ যতগুলো ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সব ম্যাট্রিক স্কেল। এখন এই ম্যাট্রিক স্কেল কি, এটা আমরা যখন একটু পরে স্কেল সম্পর্কে পড়বো তখন আমরা এটা জেনে নিব। তো এটুকু আমাদের মনে রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সব ম্যাট্রিক হবে। যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবলই হবে ম্যাট্রিক ভেরিয়েবল। তো লিনিয়ার রিগ্রেশনটা করার জন্য আমাদের লিনিয়ার ইকুয়েশনটাও জানতে হবে, এটাও আমরা একটু পরে দেখব। লিনিয়ার ইকুয়েশনটা আমরা জানি, এই জাস্ট এটা একবার দেখে নিব, এবং লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে কিভাবে রিগ্রেশন করে এটাও আমরা দেখব।
তো আমরা এখান থেকে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে নট অনলি রিলেশনশিপ বাট অলসো ইম্প্যাক্ট দেখব, যে ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ আছে কিনা সেটা তো দেখবই, তার সাথে দেখব যে ইম্প্যাক্ট ফেলছে কিনা। ঠিক আছে, এটা কেন বলছি, কারণ এই পরেরটাতেই আমরা যখন কোরিলেশন করব তখন আমরা দুই বা ততোধিক ভেরিয়েবলের ফ্যাক্টরের রিলেশনশিপ দেখব, কিন্তু ইম্প্যাক্ট দেখব না। ঠিক আছে, লিনিয়ার রিগ্রেশনে আমরা ইম্প্যাক্ট দেখছি, রিলেশনশিপও দেখছি। কোরিলেশনে আমরা অনেকগুলো ভেরিয়েবলের জাস্ট রিলেশনশিপ দেখব, অর্থাৎ দেখব যে হলো ভেরিয়েবল যদি আমি ফ্যাক্টর নিয়ে কাজ করি, ফ্যাক্টর গুলোর ভিতর কোনো রিলেশনশিপ আছে কিনা। যেমন ধরা যায় যে আপনার অর্গানাইজেশনের রেভিনিউ এবং অ্যাডভার্টাইজিং কস্ট, এই দুইটার ভিতরে রিলেশনশিপ আছে কিনা। এটা যদি আপনি দেখতে চান তাহলে কোরিলেশনের মাধ্যমে দেখতে পারেন যে আপনার অর্গানাইজেশনের রেভিনিউ বাড়ছে না কমছে ইন টার্মস অফ আপনার অ্যাডভার্টাইজিং কস্ট, তাহলে আপনি বলতে পারবেন কোরিলেশনের মাধ্যমে যে হ্যাঁ এখানে সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে, যে আমি অ্যাডভার্টাইজিং কস্ট যদি বাড়াই বা কমাই তাহলে রেভিনিউ বাড়ে বা কমে। তো সেটা আমরা কিভাবে দেখবো, কোরিলেশনের মাধ্যমে। আর যেহেতু এটার মধ্যে কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পাই না, সেই জন্য এখানে আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বলতে পারবো না, সব ভেরিয়েবলই জাস্ট ফ্যাক্টরস, আমরা ডিফাইন করতে পারি না ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কি। এবং যতগুলো ভেরিয়েবল এবং ফ্যাক্টর নিয়ে কাজ করব সবই ম্যাট্রিক স্কেল, এই যে আবার বলছি ম্যাট্রিক স্কেল আমরা একটু পরে পড়বো এটা কি, সবই ম্যাট্রিক স্কেলে মেজার করা। আর এখানে শুধু রিলেশনশিপ, ইম্প্যাক্ট আমরা কোরিলেশনে দেখি না। আচ্ছা, এই গেল কোরিলেশন। এরপর যেটা ইম্পর্টেন্ট আমাদের এখানে, আমরা এখানে দেখলাম কোরিলেশন আর রিগ্রেশনটা আমরা দেখে ফেললাম, আমরা একটু অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা দেখি। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স যেটা করে সেটা হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলের ভিতরে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা আমরা দেখতে পারি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সের মাধ্যমে, যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, ডিফারেন্সেস বিটুইন টু ভেরিয়েবলস অর ডিফারেন্সেস অ্যামাং মাল্টিপল ভেরিয়েবলস, এইটা আমরা দেখতে চাই, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এটাই আমরা দেখতে চাই। মনে করি যে আপনার কাছে 5টা ভ্যাকসিন আছে, 5টা ভ্যাকসিন করোনার ভ্যাকসিনে মনে করেন, এখন আপনি দেখতে চান এই ভ্যাকসিন গুলোর যে কার্যকারিতা মানুষকে দিলে যে সে সুস্থ হয়ে যাচ্ছে, এটা যে ভিন্ন ভিন্ন 5টা ভিন্ন ভ্যাকসিন কম বেশি মানুষকে সুস্থ করে তোলে, কোন ভ্যাকসিন দ্রুত সুস্থ করে, কোন ভ্যাকসিন দেরি করে সুস্থ করে। তো এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো সিগনিফিকেন্ট কিনা এটাই দেখায় অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভার মাধ্যমে। এখানে যে ভেরিয়েবলটা প্রভাব ফেলে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা আমাদের মনে রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে নন ম্যাট্রিক, আমরা জানবো নন ম্যাট্রিক কি একটু পরেই, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে ম্যাট্রিক, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যখন স্কেলটা একটু পরে পড়বো নন ম্যাট্রিক এবং ম্যাট্রিক স্কেল, তখন আমরা বুঝে যাব যে এটা আসলে কি। তো আমরা এখন মনে রাখি আপাতত অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নন ম্যাট্রিক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ম্যাট্রিক, এখানে অন্যরা কিন্তু সবই ম্যাট্রিক স্কেল দিয়ে করা, ম্যাট্রিক, কোরিলেশন ম্যাট্রিক এবং লিনিয়ার রিগ্রেশনও ম্যাট্রিক। আচ্ছা, তো আমরা একটু দেখি এখানে কয়েকটা জিনিস। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি, লিনিয়ার ইকুয়েশনটা আমাদের লাগবে, লিনিয়ার ইকুয়েশনটা কি, y ইকুয়ালস টু a প্লাস bx, এই জিনিসটা কি এটা আমরা জানবো কেন, এটা জানার দরকার হলো লিনিয়ার রিগ্রেশনের জন্য। লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাদের লিনিয়ার ইকুয়েশনটা জানবো, এই y ইকুয়ালস টু a প্লাস bx টা কি। আরেকটা জিনিস জানবো, এটা হলো মেজারমেন্ট এন্ড স্কেলিং, এই যে আমরা তখন বললাম ম্যাট্রিক নন ম্যাট্রিক, এটা কি এটা জানতে হলে আমার মেজারমেন্ট এন্ড স্কেলিংটা জানতে হবে। এই তিনটা জিনিস আমরা এখন একটু দেখি। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে এ সেট অফ স্ট্যাটিস্টিক্স যার মধ্যে আছে আমাদের অ্যাভারেজ বা আমরা বলি মিন,
মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স। আমরা রিসার্চে যদি আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে যাই, আইদার আপনি এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে কয়েকটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করেই আপনি আপনার রিসার্চটা ডিজাইন করে অ্যানালাইসিস করে আপনি ফাইন্ডিংসটা বের করে আনতে পারেন। আবার অনেকে যেটা করে একটা মূল মডেল রাখে, সেটা কোরিলেশন হতে পারে, লিনিয়ার রিগ্রেশন হতে পারে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হতে পারে, বা কাই স্কোয়ার হতে পারে, বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হতে পারে, যেটাই হয় তার আগে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স এই কয়েকটা জিনিস আগে এক্সপ্লেন করে ইন্টারপ্রেট করে তারপর মূল যে অ্যানালাইসিস বা মূল যে মডেল সেটা চলে যায়। তো আমরা এসপিএসএস এ দেখবো যে এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এই কয়েকটা জিনিস, এটা ডাটা ইনপুট করে কিভাবে সহজে একবারে এগুলো সব বের করে ফেলা যায়, একটা টেবিলে এগুলো সব বের করা যায় কিভাবে, এটাই আমরা দেখবো। আমরা জেনে নিলাম আর কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি থাকে। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশনটা কি? লিনিয়ার ইকুয়েশন লাগবে কেন? ওই লিনিয়ার রিগ্রেশনটা জানার জন্য। লিনিয়ার ইকুয়েশন হলো y ইকুয়ালস টু a প্লাস bx, যেখানে a হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, b হচ্ছে স্লোপ, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা আমরা শিখেছিলাম, আমরা এটা আবার একটু দেখি কিভাবে হয়, এটা আমরা দেখবো একটু। ঠিক আছে, আমরা দেখি। আমরা কি বললাম? y ইকুয়ালস টু a প্লাস bx। এটা যদি আমরা এভাবে আঁকি, এই x হচ্ছে এখানে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y। আচ্ছা, এখন এখান থেকে যদি এই রেখাটা চলে যায়, এখান থেকে আমরা এই রেখা পেলাম কিভাবে? মনে করি আমাদের এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুতে একটা x1 আছে, y1 আছে, আর এই বিন্দুতে একটা x2 আর একটা হলো y2। এই দুটো বিন্দু নিলাম, নিয়ে এই দুটো ছেদ করলো, ছেদ করলে আমার একটা ইকুয়েশন হয়ে গেল। হ্যাঁ, এখানে y এর দুইটা মান, x এর দুইটা মান, x1 x2 y1 y2, এটা দুইটা দিয়ে আমরা বের করে ফেললাম দাগ দিয়ে। এখানে ভার্টিক্যাল রেখা কি, যে 0 থেকে y এর যে রেখাটা, এইখানে যেটা ছেদ করছে ভার্টিক্যাল রেখা, এটা হচ্ছে a, এই যেটা ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। অর্থাৎ যখন x 0, x যখন 0 মানে পুরাটাই 0, x যখন 0 মানে পুরাটাই 0, তার মানে এইখানে হচ্ছে a এর মান, y ইকুয়ালস টু a। আচ্ছা, আর এখানে আমাদের তাহলে b কোনটা? b হচ্ছে এই যে স্লোপ, মানে রেখাটা, এটা হলো b, অর্থাৎ রেখাটা কতটুকু হেলে আছে। হ্যাঁ, রেখাটা কতটুকু হেলে আছে সেটাই হচ্ছে b। তাহলে এটা কিভাবে বের করে? এই b এর মানটা বের করে কিভাবে? b এর মান বের করে হচ্ছে b ইকুয়ালস টু, এই যে এখানে আছে y2 y1 x2 মাইনাস x1। এই এইখানে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো এখানে বসালে আমরা b এর মানটা পেয়ে যাই। তাহলে আমরা বুঝতে পারি যে এটা কতটুকু বাঁকা। এভাবে আমরা
এ এবং বির ভ্যালুটা পেয়ে গেলাম। আর যেহেতু এই রেখাটা, তাহলে এই রেখাটা যেহেতু ভার্টিক্যাল রেখাকে ছেদ করছে, সেটাকে আমরা বলছি ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। এইটাকে, যদি এটা যেটাই ভ্যালু হোক, সেটা হচ্ছে এটা। কারণ এক্স ইকুয়ালস টু জিরো, এই যে এক্স যখন জিরো হয় এখানে, যখন জিরো হয় এখানে, তার মানে কি পুরো জিরো, তখন ওয়াই ইকুয়ালস টু কি হয়, তখন ওয়াই ইকুয়ালস টু হয় এ। তার মানে কি, যখন এক্স ইকুয়ালস টু, এই এক্স ইকুয়ালস টু জিরো, এখানে এক্স, তাহলে ওয়াইটা কি আসলে, ওয়াইটা তো তখন এইটা। ঠিক আছে, তো আমরা যেটা দেখব সেটা হলো এখন এটার মাধ্যমে কিভাবে, এটা তো আমাদের কি গেল, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিএক্স, এটা আমাদের লিনিয়ার ইকুয়েশন। এটা থেকে আমরা লিনিয়ার রিগ্রেশনটা আমরা বানাবো, সেটা আমি দেখাই। আমরা যেটা দেখলাম সেটা হলো ইকুয়ালস টু এ প্লাস বিএক্স, তাই না? এটাই তো আমরা দেখলাম, y ইকুয়ালস টু এ প্লাস বিএক্স। এখান থেকে আমরা লিনিয়ার ইকুয়েশনটা, লিনিয়ার রিগ্রেশন মডেলটা তৈরি করি। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখান থেকে আমরা লিনিয়ার রিগ্রেশনটা তৈরি করি। লিনিয়ার রিগ্রেশনেও আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, যেটাকে আমরা বলছি ওয়াই। এই এটাকে আমরা বলছি একই জিনিস, এটাও ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, এটাকে বলছি বি নট। এটা সেম, এখানে বি, এটাকে বি বলছি, এটাকে এক্স, এটাকে এক্স বলছি। অর্থাৎ এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি আমি বলি এটা এমপ্লয়মেন্ট রেট, তাহলে এটা এমপ্লয়মেন্ট রেট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর প্রভাব পড়ছে, এটা হচ্ছে জিডিপি। যদি আমার আরো অনেকগুলো ভেরিয়েবল থাকে, তাহলে এটা বি ওয়ান এক্স ওয়ান করে দিব, এটাকে করে দিব বি টু এক্স টু, এরকম বি থ্রি এক্স থ্রি চলে যেতে থাকবে। তাহলে আমরা এখানে ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ওয়ান এক্স টু হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে বি টু একটা স্লোপ, বি ওয়ান একটা স্লোপ, বি নট, এই জিরো যেটা, এটাকে বি নট বলে, এই বি নট এটা হচ্ছে একটা ভার্টিক্যাল ইন্টারসেপ্ট। তো এখানে আমরা এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আমরা নাম দিয়ে দিই। অর্থাৎ ধরি ওয়াই হলো এখানে জিডিপি, জি ডি পি, তাহলে এটা বি নট প্লাস বি ওয়ান, এক্স ওয়ান কি আমার এখানে আমি মনে করি ইনফ্লেশন। ওকে, আর বি টু মনে করি আমি এখানে আর্ন এমপ্লয়মেন্ট বা এমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট রেট ই আর। তাহলে আমরা জানতে চাচ্ছি যে এই এমপ্লয়মেন্ট রেট এবং ইনফ্লেশনের ইম্প্যাক্ট জিডিপির উপর আছে কিনা। এইটা এই লিনিয়ার রিগ্রেশন। আর লিনিয়ার ইকুয়েশন একদম ইমিটেশন লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনের মডেলটা এভাবে তৈরি করতে হয়। এটা একটা মডেল মনে করি। এই মডেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন, এমপ্লয়মেন্ট রেট, বা এখানে অন্য ভেরিয়েবলও থাকতে পারে,
পারচেজিং পাওয়ার প্যারিটি থাকতে পারে, এখানে থাকতে পারে ইকোনমিক ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো থাকতে পারে, এখানে আনএমপ্লয়মেন্ট রেট থাকতে পারে, এখানে লিটারেসি রেট থাকতে পারে, ইত্যাদি অনেক ভেরিয়েবল আছে যেগুলো এখানে থাকতে পারে, ইন্টারেস্ট রেট থাকতে পারে। এইগুলো ইম্প্যাক্ট এই জিডিপি উপর আছে কিনা। এখানে আমার যে কোনো অন্য ভেরিয়েবলও থাকতে পারে, এটা আমার মডেলের উপর নির্ভর করছে। এখানে এই বি নট এবং বি ওয়ান এর কাজগুলো কি? এগুলো হচ্ছে আমার স্লোপ, আর বি নট হচ্ছে আমার ভার্টিক্যালি। যখন আমরা এই এস এর মাধ্যমে আমার ডেটা ইনপুট দিব কিসের, রেটের জিডিপি, এবং এই অ্যানালাইসিসটা রান করব, তখন যেটা করবে সেটা হচ্ছে এসপিএসএস এই ভ্যালুগুলো বের করে দিবে, বি নট, বি ওয়ান ভ্যালুগুলো বের করে দিবে এবং দেখাবে যে আসলে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে কিনা এই দুইটার সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জিডিপি যেটা এর উপর আছে কিনা, এবং দেখাবে এই তিনটা ভ্যালু, এই বি নট, বি ওয়ান, বি টু বা বি থ্রি, বি ফোর, এই ভ্যালুগুলো দিবে। এবং তখন আমরা ইন্টারপ্রেট করতে পারবো যে কি রেটে এইগুলো, এই স্লোপ গুলো দেখাবে যে কি রেটে এই ইম্প্যাক্ট গুলো ফেলছে, এই রেট গুলো দেখাবে, রেট যে বেশি না কম, এবং পজিটিভ না নেগেটিভ দেখাবে এই প্লাস মাইনাস চিহ্নের মাধ্যমে। এগুলো ইনিশিয়ালি আমরা প্লাস দেখাচ্ছি, যদি এই ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে তো এটাও নেগেটিভ আসবে, তখন আমরা ভ্যালুগুলো দেখাতে পারবো। তো একটু জাস্ট স্টাডি করতে হবে লিনিয়ার ইকুয়েশন এবং লিনিয়ার রিগ্রেশন, তাহলে আমরা এই পুরোটা বুঝে যাবো। আচ্ছা, আমরা আবার একটু ব্যাক করি। তো আমরা এটা দেখলাম লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে যে এটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেক্ট, যখন x 0 হয় তখন পুরোটাই এটা 0, তখন y ইকুয়ালস টু a, অর্থাৎ যে রেখাটা ভার্টিক্যাল রেখাকে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে a, আর b হচ্ছে স্লোপ, আর x আর y হচ্ছে একটা, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর মাধ্যমেই আমরা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার রিগ্রেশন মডেলটা তৈরি করি। এই মডেলটা লিনিয়ার রিগ্রেশনের, এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x। আচ্ছা, তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশনটা দেখলাম, এর মাধ্যমে লিনিয়ার রিগ্রেশনটাও দেখলাম। তাহলে আমাদের এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখেছি, লিনিয়ার ইকুয়েশনটাও দেখলাম, এখন আমরা চলে যাই মেজারমেন্ট এন্ড স্কেলিং। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখলাম, লিনিয়ার ইকুয়েশন দেখলাম, এখন মেজারমেন্ট এন্ড স্কেলিং এ চলে যাই। তো স্কেলিংটা হলো এই যে আমার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা বিভিন্ন ফ্যাক্টর বা ভেরিয়েবল গুলো আছে, এই ভেরিয়েবল গুলোতে আমাকে মেজার করতে হবে, মাপতে হবে। মেপে আমার ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা এনে সেটাকে এসপিএসএস এ ইনপুট দিতে হবে। তো আমার তো জানতে হবে স্কেল গুলো কেমন এবং এই মেজারমেন্ট গুলো কিভাবে করে। তো স্কেল হচ্ছে 4 প্রকার। তো এই 4 প্রকারের ভিতরে প্রথম দুইটা হচ্ছে নন ম্যাট্রিক, আর পরের দুইটা হচ্ছে ম্যাট্রিক। তা কি কি আছে? প্রথমটার নাম হচ্ছে নমিনাল, তারপরটার নাম অর্ডিনাল, তারপরটার নাম ইন্টারভাল, আর শেষেরটার নাম রেশিও স্কেল। তো নমিনালকে আমরা ডেসক্রিপশন বলি, অর্ডিনালকে আমরা অর্ডার বলি, ইন্টারভালকে আমরা ডিস্টেন্স বলি, আর রেশিওকে আমরা অরিজিন বলি। তো যখন আমরা স্কেলের নাম বলবো তখন আমরা বলবো নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল, রেশিও। এখন এই স্কেলগুলো অ্যাকচুয়ালি কি? নমিনাল স্কেল হচ্ছে সেই সব স্কেল যেগুলোর কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু নেই, অর্থাৎ যেগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স নেই, এগুলো হচ্ছে নমিনাল স্কেল।
যেমন কি কারো নাম বা বাংলাদেশের ডিস্ট্রিক্ট বা কোনো রিজিয়ন, যেমন হতে পারে এশিয়া, ইউরোপ, আমেরিকা, যেগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি সাজাতে পারবো না, সেগুলো হচ্ছে নমিনাল স্কেল। আর এই কারণেই আমরা এটাকে বলি নন ম্যাট্রিক। এই জন্য আমরা এগুলোকে বলছি নন ম্যাট্রিক স্কেল, কারণ এগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। এমনকি আপনার মনে করেন আপনার ইউনিভার্সিটি বা অফিসের আইডি কার্ড, সেটা হয়তো একটা নাম্বার আছে, কিন্তু জাস্ট এটা আপনার আইডেন্টিফিকেশনের জন্য। আপনি কিন্তু আপনার আইডি নাম্বারের সাথে আপনার কলিগের আইডি নাম্বার যোগ করতে পারবেন না, তাহলে যে ভ্যালু আসবে সেটার অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। তাহলে এই যে আইডি নাম্বার, এটা একটা নমিনাল স্কেল, নমিনাল এবং নন ম্যাট্রিক স্কেল, কারণ এটার অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স নাই। অর্থাৎ এই সংখ্যাগুলো বা এই নামগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট আসে না। এটা হচ্ছে নমিনাল স্কেল। সবচেয়ে সহজ হচ্ছে এগুলো হচ্ছে নাম। আচ্ছা, অর্ডিনাল স্কেল হচ্ছে ঠিক নমিনাল স্কেলের মতোই, যেগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। অর্ডিনাল স্কেলের সাথে নমিনাল স্কেলের পার্থক্য হলো অর্ডিনাল স্কেলগুলো অর্ডারে সাজানো যায়। যেমন গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট আপনার বুঝতেই পারছেন যে এগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছি না, কিন্তু আপনি কিন্তু বলতে পারছেন যে বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো, বেটার হচ্ছে মিডিয়াম, আর গুড হচ্ছে সবচেয়ে মিনিমাল আর কি, শুরু। তো গুড, বেটার, বেস্ট দিয়ে আমরা সংখ্যায় প্রকাশ করতে না পারলেও একটা অর্ডারে আনতে পারছি। মিলিটারি র্যাঙ্ক যেগুলা, মিলিটারি র্যাঙ্ক একটা অর্ডিনাল স্কেল, কারণ এগুলোর র্যাঙ্কিং আছে, অর্ডার আছে, কে বড় কে ছোট, সে অনুযায়ী কে সিনিয়র কে জুনিয়র, কিন্তু সেটা কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না। তো এটা একটা অর্ডিনাল স্কেল। এরকম আছে, নানা রকম স্কেল আছে অর্ডিনাল স্কেলের, নমিনাল স্কেলও আছে। তো একটা হচ্ছে নমিনাল, যেটা নন ম্যাট্রিক, অর্ডিনাল, সেটাও নন ম্যাট্রিক। এরপর আছে ইন্টারভাল। ইন্টারভাল স্কেলগুলো হলো যেগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ এগুলোর ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স আছে। আর এই কারণেই এটাকে বলা হয় ম্যাট্রিক স্কেল। ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স আছে এবং এগুলো সংখ্যা দিয়ে যেহেতু প্রকাশ করা যাচ্ছে। আমাদের খুব একটা জনপ্রিয় স্কেল আছে লাইকার্ট স্কেল, অনেক কোশ্চেনে করা হয়, যেমন থাকে হলো নিউট্রাল, অ্যাগ্রি, স্ট্রংলি অ্যাগ্রি, আবার ওই পাশে থাকে হচ্ছে ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। এই যে স্কেলগুলো, এটা হচ্ছে ইন্টারভাল স্কেল। ইন্টারভাল স্কেল হচ্ছে ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স থাকলেও ইন্টারভাল স্কেলের একটা লিমিটেশন হচ্ছে ইন্টারভাল স্কেলের জিরো, এটার অ্যাকচুয়ালি কোনো ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স নাই। এটার মানে হচ্ছে এরকম, দেখেন আমরা এখানে স্কেলগুলোই আমরা সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, কিন্তু জিরো মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা ভেরিয়েবলের অ্যাবসেন্স, অর্থাৎ জিরো মানে আমরা যেমন বুঝি যে এই জিনিসটা নাই এখানে, জিরো স্যাটিসফ্যাকশন মানে আমরা বুঝি যে এই স্যাটিসফ্যাকশন একদম নাই, সেখানে আমরা বলতে পারি যে জিরোর ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স আছে। কিন্তু যখন আমরা জিরোকে এখানে অ্যাবসেন্ট, তখন কিন্তু আমরা এটাকে সিগনিফিকেন্ট বলতে পারবো না, জিরোকে ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্ট। যেমন আমরা বলি 0°C তাপমাত্রা, তো 0°C তাপমাত্রা মানে কি, সেখানে কি তাপমাত্রা নাই? আছে তো। 0°C মানেও এখানে কিছু তাপমাত্রা আছে, এটা একটা ডিগ্রি মাত্র, অর্থাৎ এটা একটা আইডেন্টিফিকেশন মাত্র। যার কারণে আমরা এটাকে বলবো ইন্টারভাল স্কেল, কারণ 0°C মানে এই না যে 0°C কোনো একটা পদার্থ অ্যাবসেন্ট, তাপমাত্রা তাতে অ্যাবসেন্ট না, সেখানে তাপমাত্রাটা আছে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে যেটাকে আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং 1 ডিগ্রি হচ্ছে তার থেকে বেশি, 2 তার থেকে আরো বেশি, -1 তার থেকে কম,
-2 আরো কম। ইন্টারভাল স্কেলে 0 ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স নাই। তো রেশিও স্কেলের আবার সেটা আছে। রেশিও স্কেল ও মেট্রিক স্কেল, যেখানে 0 মানে হলো আসলেই 0। 0 মানে হচ্ছে যেখানে ওই ভেরিয়েবলটা নাই। যেমন যদি বলি 0 ইনকাম, ইনকাম হচ্ছে 0, তার মানে ইনকাম নাই, একদমই ইনকাম নাই। যদি বলি 0 ইনফ্লেশন রেট, তার মানে ইনফ্লেশন রেট আসলেই 0, মানে ওখানে কোনো ইনফ্লেশন রেট নেই। যদি বলি 0 কাস্টমার স্যাটিসফ্যাকশন, তাহলে আমরা বলবো যে কাস্টমার স্যাটিসফ্যাকশন একদমই নাই। বা 0 প্রফিট, তার মানে হচ্ছে প্রফিট একদমই নাই। অর্থাৎ 0 ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স আছে, তখন আমরা বলবো রেশিও স্কেল। তো এইভাবে আমরা 4টা স্কেল দিয়ে মেজার করতে পারি: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। তো আমরা যখন এসপিএসএস এ ডেটা ইনপুট দিব, তখন এই স্কেলগুলো আমাদের একটু ইম্পর্টেন্স আছে, কারণ আমাদেরকে এসপিএসএস কে বলে দিতে হবে যে কোন স্কেলটা কোথায় যাচ্ছে, আমরা কোন স্কেলের মাধ্যমে মেজার করেছি, এবং এখানে কোন স্কেলের মাধ্যমে আমরা ডাটা ইনপুট দিচ্ছি, সেটা এসপিএসএস কে বলে দিতে হবে। এর জন্য এটাকে আমরা জেনে নিতে হবে যে আমরা যদি ইন্টারভাল স্কেলে ডেটা নেই, তাহলে ওখানে বলে দিতে হবে এসপিএসএস কে। রেশিও স্কেলেও নিলে মেট্রিক নন মেট্রিক বলে দিতে হবে, যেটা মেট্রিক স্কেল, এটা নন মেট্রিক স্কেল, এটা এসপিএসএস কে বলে দিতে হবে। তো এভাবেই আমরা স্কেলগুলো ডিফাইন করতে পারি: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও স্কেল। তো এখন দেখেন, আমাদের যেহেতু আমরা মেট্রিক এবং নন মেট্রিক স্কেলগুলো জেনে ফেললাম, এখন কিন্তু আমরা সেই আগের লিনিয়ার রিগ্রেশনে এই যে মেট্রিক কথাটা আছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় ইন্টারভাল স্কেল বা রেশিও স্কেলে হতে হবে। কোরিলেশনেও তাই, মেট্রিক স্কেল হয় ইন্টারভাল বা রেশিও স্কেলে আমার মেজার করতে হবে। নমিনাল, অর্ডিনাল স্কেলে যদি আমি মেজার করি কোনো ভেরিয়েবল, তাহলে কিন্তু আমরা কোরিলেশন ম্যাট্রিক্স বা কোরিলেশন অ্যানালাইসিস করতে পারবো না। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে নন মেট্রিক, অর্থাৎ ইন্টারভাল বা রেশিও নমিনাল বা অর্ডিনাল স্কেলে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আবার মেট্রিক। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে হচ্ছে ইন্টারভাল বা রেশিও স্কেলে, যা এখানে ম্যাথমেটিক্যাল ভ্যালু আছে। তো সেটা আমরা দেখি, এখানে সাজিয়ে দেখি। লিনিয়ার রিগ্রেশনে আমার ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। অনেকগুলো একটা বা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আর একটাই শুধু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। এবং সেগুলো কি হবে? ম্যাট্রিক হবে, দুইটাই ম্যাট্রিক। অর্থাৎ হয় ইন্টারভাল রেশিও দিয়ে আপনাকে মেজার করতে হবে, বা রেশিও স্কেল দিয়ে মেজার করতে হবে। ঠিক তেমনি কোরিলেশনে একটা যতগুলোই ভেরিয়েবল থাক, এগুলো সবই মেট্রিক হবে। এখানে কোরিলেশনে যেহেতু আমরা ইম্প্যাক্ট দেখি না, তাই আমরা এখানে বলতে পারবো না এটা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। এখানে আমরা দেখছি যে একটা ভেরিয়েবল, যে কয়টা ভেরিয়েবলই হোক, সবগুলো হতে হবে মেট্রিক। আর মেট্রিক হবে মানে সেটা ইন্টারভাল বা রেশিও স্কেল হবে। যতগুলো ভেরিয়েবলই থাক, সেটা হয় ইন্টারভাল বা রেশিও স্কেলে মেজার করতে হবে। অ্যানোভাতে কি কেমন? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে নন মেট্রিক। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ভেরিয়েবলগুলো ইম্প্যাক্ট ফেলছে, সেটা হবে নন মেট্রিক, অর্থাৎ নমিনাল আর অর্ডিনাল স্কেল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে হবে মেট্রিক, অবশ্যই, যেটা হবে ইন্টারভাল বা রেশিও স্কেলে। তাহলে আমরা অ্যানোভা করতে পারবো, আদারওয়াইজ অ্যানোভা করা যাবে না। ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা, যেটাই হোক করতে পারবো না আমরা। তো এইটাই হচ্ছে আমাদের দরকার ছিল ফার্স্ট ক্লাসে। এই কয়েকটা জিনিস আমরা যেটা দেখলাম, লিনিয়ার রিগ্রেশন দেখলাম, কোরিলেশন ম্যাট্রিক্স, কোরিলেশন অ্যানালাইসিস গুলো দেখলাম কিভাবে হয়, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স দেখলাম, তারপর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলো দেখলাম, লিনিয়ার ইকুয়েশন এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার ইকুয়েশন
এবং মেজারমেন্ট দেখলাম, 4 ধরনের মেজারমেন্ট স্কেল: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। আমরা এরপরে এসপিএসএস এর মাধ্যমে ডাটা ইনপুট দেওয়া শিখে কিভাবে এই যে মেজার করা এই এই নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও এই স্কেলগুলো দিয়ে মাপা, যে ডেটাগুলো আমরা আনলাম, এই ডেটাগুলো যে ফেচ করে নিয়ে আসার পর সেটা তো এসপিএসএস এ ইনপুট দিতে হবে, সেটা আমরা এর পরবর্তী ক্লাসে শিখব। ডাটা ইনপুট কিভাবে দেয়, অর্থাৎ কিভাবে ভেরিয়েবল গুলো ডিফাইন করে দিতে হয় এসপিএসএস কে, যে এই ভেরিয়েবলটা হচ্ছে এইটা, এবং এরপর ডেটা গুলো কিভাবে এখানে বসাতে হয় সেটা আমরা দেখবো হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং এরপরে আমরা এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গুলো দেখবো কিভাবে অ্যানালাইসিস করে, কোরিলেশন অ্যানালাইসিস দেখবো, রিগ্রেশন অ্যানালাইসিস দেখবো, এবং ইন্টারপ্রিটেশন কিভাবে হয় এগুলো, এবং অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স দেখবো কিভাবে এটার ইন্টারপ্রিটেশন হয়। এই তো এটা হওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই অ্যানালাইসিস গুলো একটু রিকল করতে হবে, কিভাবে এই স্কেল গুলো অ্যাকচুয়ালি কি একটু মনে রাখা, লিনিয়ার রিগ্রেশনটা কিভাবে হয়, লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে কিভাবে লিনিয়ার রিগ্রেশন হলো, কোরিলেশন ম্যাট্রিক্স বা কোরিলেশন অ্যানালাইসিসটা কিভাবে হলো, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা কিভাবে হলো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে কি কি থাকে, এই জিনিসগুলো জাস্ট একটু রিমাইন্ড রাখতে হবে, আমাদের রিকল করে একটু পলিশ করতে হবে। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডাটা ইনপুট। ঠিক আছে, আমি এই ফাইলটা এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনার কাইন্ডলি একটু ওটা দেখে নেবেন। আর আমাদের পরবর্তী ক্লাস মোস্ট প্রবাবলি আমাদের নেক্সট ফ্রাইডে, 3 তারিখ, নেক্সট ফ্রাইডে হচ্ছে। ঠিক আছে, 9টা বা 9:30 এটা অ্যানাউন্স করে দেওয়া হবে। আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে যে কোনো সময় লিখে পাঠাবেন। পরবর্তী ক্লাসে বা তখনই আমরা সেটার অ্যান্সারটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আপনাদের কোনো কোয়ারিজ আছে? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, লিখে দিতে